নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত ভয় ছোট গল্পটি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শোনা যাক আজকের গল্প পাঠ। বেলা ৩টা হইতে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেশনে গাড়ি আসে না। স্টেশন খাঁ খাঁ করে। স্টেশন মাস্টার বাসায় চলিয়া যান। অ্যাসিস্ট্যান্ট যিনি, তাহার না থাকিলেই নয়। টেলিগ্রাফের যন্ত্র সাজানো টেবিলটির কাছে একটি টুলের ওপর তাহাকে বসিয়া থাকিতে হয়। খালাসিদের মধ্যে কেহ কেহ এই সময়টায় গ্রামের ভিতর চাল ডাল কিনিতে যায়, কেহ বা ঘুমায়, আবার কেহ বা আধ মাইল খানেক দূরে ফটকের কাছে গিয়া জটলা করে। এই ফটকটি রেল কোম্পানির ফটক। পাকা একটি সড়ক এখানে রেল লাইনের উপর দিয়া পার হইয়া গেছে। সড়কের উপর গাড়ি ঘোড়া লোকজনের যাতায়াত। আজকাল আবার মোটর বাস চলিতেছে। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগিবার সম্ভাবনা। কাজেই রেল কোম্পানিকে এখানে ফটক তৈরি করিতে হইয়াছে। এবং শুধু ফটক নয়, ফটকের কাছে টালির একখানি ছোট ঘর। ঘরখানি ফটকরক্ষী রাম সিংয়ের জন্যে। খালাসিদের মজলিস বসে রাম সিংয়ের এই ঘরখানির মধ্যে। মজলিসের প্রধান আকর্ষণ রঞ্জন। কালো রঙের পাতলা ছিপছিপে ঢ্যাঙা এবং কুঁজো একটি লোক। কাজকর্ম কোথাও কিছু করে না, স্টেশনেই ঘরবাড়ি। আত্মীয় স্বজন কেহ তাহার কোথাও আছে কিনা কে জানে। ট্রেন আসিয়া দাঁড়াইলে যাত্রীদের কাছে ভিক্ষা করিয়া, কাঁদিয়া কাটিয়া হাত পাতিয়া যাহা পায় তাহাই লইয়া গিয়া রাম সিংয়ের কাছে গচ্ছিত রাখে। রাম সিংয়ের হাতে গড়া রুটি খাইয়া তাহার দিন কাটে। রাত্রে ওই ফটকের ঘরের মধ্যে রাম সিংয়ের কাছেই শোয়। ভারী অদ্ভুত এই রঞ্জন। খালাসিরা সুবিধা পাইলেই তাহাকে লইয়া জটলা পাকায়। রঞ্জন ভারী মজার মজার গল্প বলে, তাহারা শোনে। রঞ্জন বলে তাহার সাহস নাকি অত্যন্ত বেশি। বলিয়া আরম্ভ করে। একদিন অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে আঁধার, কোলের মানুষ পর্যন্তও চেনা যায় না। আছি শ্বশুর বাড়িতে। বউয়ের সঙ্গে কয়েকদিন ধরেই ঝগড়া চলছিল। হঠাৎ সেদিন ভারী রাগারাগি হলো। রাত তখন দুপুর। এমনই রাগারাগি হলো যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে যাই কোথায়? বাইরে এসে ভাবলাম বাড়িই যাওয়া যাক। বাড়ি সেখান থেকে 5 ক্রোশ দূরে। সেই অন্ধকার রাত। হাতে না আছে লণ্ঠন, না আছে একটা ছড়ি। চলতে লাগলাম। চলেছি তো চলেইছি। ধানের মাঠে মাঠে রাস্তা। বর্ষাকাল। মাঠে কাদা হয়েছে। ছপ ছপ করে মাঠগুলো পার হয়ে উঠলাম গিয়ে পাকা রাস্তায়। পাকা রাস্তার দুপাশে বাঁশের ঝাড় আর আগাছার জঙ্গল। বাঁশের ঝাড়ে বাতাস লেগে কটকট করে শব্দ হচ্ছে। জঙ্গলের মাঝখানে শেয়ালগুলো মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। রাস্তায় জনপ্রাণী নেই। অন্য লোক হলে হয়তো মরেই যেত। আমার সাহস খুব বেশি, তাই সেসব কিছুই গ্রাহ্য না করে হনহন করে এগিয়ে চললাম। কিছু দূর গিয়ে রাস্তাটা ছেড়ে দিয়ে ডান হাতি একটা নদী পেরোতে হয়। প্রকাণ্ড নদী। ওপারে হয়তো জল একটুখানি আছে, কিন্তু এপারে শুধুই বালি। নামলাম নদীতে। জায়গাটার নাম শ্মশান ঘাটা। আশপাশের গাঁয়ের লোক মরা পোড়া এখানে। দিনের বেলা সে পথ দিয়ে হেঁটে যেতে লোকে ভয় পায়। আমারও গাটা একবার ছমছম করে উঠল, কিন্তু ওই পর্যন্তই। ভয় কিসের? বালির ওপর দিয়ে হেঁটে চলেছি। মশমশ করে শব্দ হচ্ছে। হঠাৎ কি যেন একটা নরম জিনিসের গায়ে পা ঠেকল। থমকে দাঁড়ালাম। দেশলাই থাকলে জেলে দেখতাম, কিন্তু কিছুই নেই। পা দিয়ে নেড়েচেড়ে বুঝলাম হাত পা মাথা চুল সবই রয়েছে। একটা আস্ত মানুষ। হঠাৎ মনে পড়ল
কিছুদিন আগে শুনেছিলাম নদীর ধারে দু তিনখানা গাঁয়ে ভয়ানক কলেরা হচ্ছে। হয়তো সেই কলেরার মরা, না পুড়িয়ে শ্মশানে ফেলে দিয়ে গেছে। তা হোক, পাশ কাটিয়ে চলে গেলাম। কিন্তু যেতে গিয়ে দেখি চলাই দায়। যেদিকে যাই সেই দিকেই হয়তো কারো হাত মারিয়ে ফেলি, কারো পা, কারো বা মাথার খুলিতে হোঁচট খেয়ে পড়তে পড়তে সামলে নি। সম্মুখে দেখি কয়েকটা শেয়াল খ্যাঁক খ্যাঁক করে চিৎকার করতে করতে ছুটোছুটি করছে। মরা নিয়ে টানাটানি করে ঝগড়া বাঁধিয়েছে। আরো খানিকটা এগিয়ে যেতেই মনে হলো যেন সেই নদীর মাঝখানে জনকয়েক কালো কালো লোক বসে বসে ফিসফিস করে গল্প করছে। ভাবলাম হয়তো তারা গ্রাম থেকে মরা নিয়ে এসেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কে? একটা লোক যেন কথা বলতে চাচ্ছিল। মনে হলো বাকি লোকগুলো একসঙ্গে ফিসফিস করে তাকে নিষেধ করলে। ব্যাপার কি বুঝতে পারলাম না। কে হে তোমরা? কথা কইছ না যে? বলে যেই একটুখানি এগিয়ে গেছি, দেখি না সবাই মিলে একসঙ্গে কক কক গক গক করতে করতে বালির ওপর থপথপ করে পালিয়ে দূরে সরে গেল। বুঝলাম মানুষ নয়। মানুষ বলে ভুল করেছিলাম। ওগুলো শকুনি। ভাবলাম ভূত প্রেত কত কি থাকতে পারে। কাজ নেই আর বেশিক্ষণ শ্মশানে থেকে। তাড়াতাড়ি নদীটা পার হয়ে যাই। তাড়াতাড়ি নদী পার হচ্ছি। সম্মুখেই জল। জলে নামতেই দেখি আমার আগে আগে জলের ওপর ছপ ছপ করে কে যেন এগিয়ে যাচ্ছে। এবার আর ভালো করে না দেখে কথা কইব না ভেবে আমিও তাড়াতাড়ি এগিয়ে চললাম। কাছাকাছি আসতেই অন্ধকারেও চিনতে পারা গেল কালো মতো লম্বা একটা মানুষ। ভয়ে ভয়ে বললাম, কে? আমি। যাক, বাঁচা গেল। তবু একটা সঙ্গী মিলেছে। বললাম, কোত্থেকে আসছো? যাবে কোথায়? কোত্থেকে আসছে সে কথা আর বললে না। বললে, যাব পাথরকুচি। বললাম, চলো, তোমার সঙ্গেই যাই। ভালোই হলো। পাথরকুচি থেকে আমাদের গ্রাম প্রায় ক্রোশখানেক দূরে। দুজনে নদী পার হলাম। ওপারে গিয়ে সে যায় আগে আগে, আমি যাই পিছু পিছু। চলা পথে অনেক দিন হাঁটিনি। ভাবলাম পাথরকুচির লোক, পথ সে চেনে নিশ্চয়ই। চলুক যেদিকে যাচ্ছে। দু একটা কথা জিজ্ঞেস করলাম। জবাব দেয় না। বললাম, তুমি কি জাত? বললে, বাউরি। তা হবে, গরিব লোক। সারাদিন খেটে খুঁটে সন্ধ্যায় হয়তো মদ খেয়ে কোথাও পড়েছিল। জ্ঞান হতেই আবার উঠে সে বাড়ি চলেছে। নেশা হয়তো এখনো ঠিকঠাক কাটেনি, তাই ভালো করে কথা বলছে না। দুজনে চলেছি তো চলেইছি, পথ আর ফুরোয় না। বললাম, এ কি রে, কোন দিকে চলেছিস? পথ ঠিক চিনিস তো? বললে, হ্যাঁ। ক ঘন্টা চলেছি ঠিক মনে নেই। দুজনে একটা বাগানের ভেতর গিয়ে ঢুকলাম। পাশেই একটা ইটের পাঁজা। হঠাৎ একটা শব্দ হতেই দেখি ইটের পাঁজার কাছে সাদা একটা বাছুর যেন ছুটোছুটি করছে। পাশেই একটা গাছের কাছে যেন সুরুত করে আর একটা শব্দ হলো। সেদিকে তাকাতেই দেখলাম তিনটি ছোট ছোট বেটে বামুনের মতো মানুষ আমাদেরই দিকে এগিয়ে আসছে। মানুষ তিনটি অদ্ভুত রকমের। তিনজনেরই মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, পাগুলো উল্টো দিকে বাঁকানো। ভূতের পা শুনেছি ওই রকম হয়, তবে কি ভূত নাকি? এতক্ষণে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। খুব জোরে জোরে বলে উঠলাম, রাম 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 রাম। ব্যাস, যেই রাম রাম বলা, আমার সঙ্গের সেই লোকটা দেখতে দেখতে ওই বামন তিনটের মতোই ছোট হয়ে গেল। এতক্ষণে বুঝলাম, ওরে শালা, তুমি মানুষ নও, তুমি ভূত। আমি দেখলাম ছুটে সেখান থেকে পালিয়ে যদি যায় তো বেটারা পেয়ে বসবে, আর অন্ধকারে সেই অজানা রাস্তায় যাবই বা কোথায়? বুক ফুলিয়ে সেইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম নাম উচ্চারণ করতে লাগলাম। ভূত চারটে তখন ইটের পাঁজার কাছে সরে গেছে। সেই যে বাছুরের মতো যেটাকে দেখেছিলাম, সেটাও ঠিক তাদেরই মতো হয়ে সঙ্গীদের কাছে এসে দাঁড়ালো। সেটার রংটা কিন্তু সাদাই রইল,
সে বেটা বোধ হয় সাহেব ভূত। এই 5টা ভূত তখন সারি দিয়ে দাঁড়িয়ে 5 দুগুণে 10টা প্রকাণ্ড হাত লম্বা লম্বা বার করে আমায় ডাকতে লাগলো, আয় আয় আয়। রাম নাম আর কি করব ভাবছি, হঠাৎ দূরের গায়ে একটা মোরগ ডেকে উঠল। ঠান্ডা বাতাস অনেকক্ষণ থেকেই বইছিল। বুঝলাম সকাল হয়ে গেছে। বাঁচা গেল। চারিদিক ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে ভূতগুলো হঠাৎ আমার চোখের সম্মুখ থেকে একে একে কেমন করে যেন কোন দিক দিয়ে উধাও হয়ে গেল বুঝতেই পারলাম না। এমনই একটি দুটি নয়, কত গল্প। গল্প শুনিয়া শুনিয়া শেষে এমন হইল যে খালাসিগুলো রঞ্জনের কাছে গল্প শুনিতেও ছাড়ে না, অথচ অন্ধকারে একা কোথাও যাইতে হইলে ভয়ে মরে। 2-1 খালাসি রঞ্জনকে জিজ্ঞাসা করে, আচ্ছা, এত এত কাণ্ড যে করেছ রঞ্জন, তোমার ভয় কোনোদিন পায়নি? কথাটা রঞ্জন হাসিয়া উড়াইয়া দেয়, বলে, পাগল, নিজে ভয় পেলে কি এত সব করতে পারি? তাহলে এতদিন মরেই যেতাম। তা বটে, সে কথা সত্যি। সেদিন সাহেব ভূতের গল্প চলিতেছিল। একটা সাহেব ভূত কেমন করিয়া রঞ্জনের হাত হইতে একদিন একটা পাঁঠার মুন্ডু কাটিয়া লইতে আসিয়াছিল, তাহারই গল্প। রাত্রি তখন প্রায় 11টা। সন্ধ্যায় একটুখানি জ্যোৎস্না উঠিয়াছিল। তাহার পর চাঁদ ডুবিয়া গিয়া আবার চারিদিক অন্ধকার হইয়া গেছে। রাম সিং বাহিরে লাইনের ধারে বসিয়া গাঁজা টানিতেছিল। রঞ্জনও গাঁজা খায়। নিজের খাওয়া শেষ হইলে রাম সিং ডাকিল, এসো রঞ্জন, টানবে তো এসো। রঞ্জন এদিক ওদিক তাকাইয়া বলিল, নিয়েই এসো না কলকাতা এখানে। রাম সিং বলিল, গাড়ি পেরোবে, আমার যাবার উপায় নেই, তুমিই এসো। 4 জন খালাসি বসিয়া বসিয়া গল্প শুনিতেছিল। রঞ্জন তাহাদেরই একজনকে বলিল, যা না ভাই, নিয়ে আয় না কলকাতা। কেহই আর যাইতে চায় না। এ উহার মুখ চাওয়াচাওয়ি করিতে থাকে। রঞ্জনও ওঠে না। সকলেরই মনে কেমন যেন সন্দেহ হইল। একজন খালাসি বলিয়া উঠিল, কেন, তোমারও ভয় হচ্ছে নাকি রঞ্জন? রঞ্জন খুব জোরে হো হো করিয়া খানিকটা হাসিয়া বলিল, দূর বোকা, হাতি ঘোড়া গেল তল, শেষকালে কিনা এই কোলকে আনতে যেতে আমার ভয়। তোরা সব হলি কি রে? আমি এত এত কাণ্ড করলাম, আর তোরা এই সামান্য ঘর থেকে বেরিয়ে কলকেটা এনে দিতে পারিস না? রঞ্জন আর কিছুতেই ওঠে না। বলে, শোন, তারপর কি হলো শোন। বলিয়া তাহার অর্ধ সমাপ্ত গল্পটি আবার আরম্ভ করিবার আগে একবার গলাটা তাহার পরিষ্কার করিয়া লয়। ওদিকে গাঁজার কলিকার আগুন হয়তো নিভিয়া গেল, মন তাহার পড়িয়া থাকে সেইখানেই, অথচ সেখানেও যাইতে পারে না, গল্পও তেমন জমে না। অবশেষে রাম সিং নিজেই উঠিয়া আসিয়া কলিকাটা রঞ্জনের হাতে দিয়া তাহাকে এই অবস্থা সংকট হইতে বাঁচায়। কিন্তু তাহার এই অনুরক্ত শ্রোতা কয়টির মনে কেমন যেন একটা খটকা লাগিয়া থাকে। তবে কি রঞ্জনের সব বানানো গল্প? সত্য গোপন করিয়া চিরকাল ধরিয়া একটা মানুষ কখনো পৃথিবীর আর সকলকে ঠকাইতে পারে না। সত্য একদিন প্রকাশ হইয়াই পড়ে। সে নিজে একদিন ঠকে। রঞ্জনের বেলাও কি তাহলে তাহাই হইল? একটু একটু করিয়া সকলে জানিয়া ফেলিল যে রঞ্জন অত্যন্ত ভীতু। তাহাই সে গোপন করিয়া এতদিন সকলকে উল্টা বুঝাইয়াছে। তখন আর যায় কোথা? খালাসিরা তাহাকে খেপাইতে থাকে। যে তাহাকে দেখিতে পায় সেই একটুখানি বলিতে কসুর করে না। কি হে রঞ্জন, যে বলো না তোমার সেই মামদভূতের গল্পটা, বলো না শুনি। কি হে রঞ্জন, কেমন করে তুমি ভূতের সঙ্গে যুদ্ধ করেছিলে, কবার করেছিলে মনে আছে? রঞ্জনের কালো মুখও লাল হইয়া ওঠে। কখনো বা তাহাদের ধমক দিয়া সরাইয়া দেয়, কখনো বা নিজেই সরিয়া পড়ে। খেপায় না শুধু রাম সিং, সেই তাহার একমাত্র আশ্রয়। ফটকের ঘরে গল্প বলার মজলিস এখন ভাঙিয়াছে। বেলা 3টা হইতে 6টা পর্যন্ত সময়টা এখন যেন তাহার আর কাটিতেই চায় না। রাম সিংয়ের কাছে চুপ করিয়া বসিয়া থাকে, কখনো বা বসিয়া বসিয়া গাঁজা টানে।
গাজা টানিতে টানিতে তাহাদের সুখ দুঃখের কথা হয়। রামসিং বলে, তাহার আপনার বলিতে আর কেহ নাই। রঞ্জন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলে, আমারও। একটি মেয়ে ছিল তার শ্বশুর বাড়িতে, কচি একটি মেয়ে রেখে শুনেছি সেটাও মরেছে। এমনই করিয়া এই দুই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবহীন প্রৌঢ়ের দিন কাটিতে থাকে। রামসিং বলে, আমি আর বাঁচব না ভাই। রঞ্জন বলে, আমিও। কিন্তু মরা বাঁচার কর্তা যিনি, তিনি হয়তো ইহাদের এই কথাবার্তা শুনিয়া অলক্ষ্যে থাকিয়া একটুখানি হাসেন। মরিব বলিলেই মরা হয় না। মৃত্যু যখন আসে তখন একেবারেই অকস্মাৎ আসিয়া পড়ে। কাহারও মুখ চাহিয়া কখনো সে থমকিয়া দাঁড়ায় না। বছরখানেক পরে রামসিং সত্যই একদিন শয্যা গ্রহণ করিল এবং 7 দিন ক্রমাগত জ্বর ভোগের পর একদিন সকালে সে ক্ষীণ কণ্ঠে ডাকিল, রঞ্জন। রঞ্জন কাছেই বসিয়াছিল। বলিল, কি? রামসিং বলিল, চললাম। সে কি রামসিং? ছি, ও কথা বলতে নেই বলিয়া বন্ধুকে সান্ত্বনা দিতে গিয়া রঞ্জন কাঁদিয়া ফেলিল। চোখের জল গোপন করিবার জন্য যেমনি সে মুখ ফিরাইয়াছে, রামসিং আবার ডাকিল, রঞ্জন। চোখ মুছিয়া রঞ্জন বলিল, কি? কি হয়েছে তোমার, বলো তো রামসিং। রামসিং বলিল, বুকের ভিতরটা আমার কেমন যেন করছে রঞ্জন। কেউ আমার নেই জানি, তবু আজ মরতে কেমন যেন কষ্ট হচ্ছে ভাই। শিয়রের কাছে রঞ্জন চুপ করিয়া বসিয়াই রহিল। রামসিং তাহাকে আরও কাছে সরিয়া আসিতে বলিয়া চুপি চুপি বলিল, কিছু টাকা আছে, অনেক দিন থেকে জুগিয়ে রেখেছিলাম, তোমাকেই দিয়ে গেলাম, তুমিই খরচ করো। বলিয়া সে তাহার বালিশের তলাটি দেখাইয়া দিয়া হাঁপাইতে লাগিল। তাহার পরও সে 1/2 ঘণ্টা বাঁচিয়াছিল, কিন্তু তাহাকে ঠিক বাঁচিয়া থাকা বলে না। সে যেন মৃত্যুকে প্রাণপণে ঠেকাইয়া রাখিবার ব্যর্থ চেষ্টা মাত্র। চেষ্টা সফল হইল না। আরও 10 জন ঠিক যেমন করিয়াই মরে, রামসিংও মরিল ঠিক তেমনি করিয়াই। রাত্রি তখন প্রভাত হইতেছে। স্টেশন মাস্টার নিজে কয়েকজন খালাসি এবং রঞ্জনকে সঙ্গে লইয়া শবদাহ করিয়া স্টেশনে ফিরিয়া যখন আসিলেন, বেলা তখন প্রায় 2টা। সকলেই বলিতে লাগিল, বুড়ার টাকা ছিল। স্টেশন মাস্টার রঞ্জনকে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি তো শেষ পর্যন্ত কাছেই ছিলে ওর, টাকা কড়িগুলো কি করলে বলো দেখি। রঞ্জন এদিক ওদিক তাকাইয়া ঢোক গিলিয়া বলিল, কই, টাকা কড়ির কথা তো কিছু আগে জানি না আমি। কথাটা রঞ্জন গোপন করিল। ভাবিয়াছিল, দুনিয়ায় তাহার আর নিজের বলিতে কেই বা আছে, খাইতে পরিতে দিবারও কেহ নাই, সুতরাং রামসিংয়ের দেওয়া টাকার কথা কাহাকেও সে বলিবে না। তাহাই লইয়া সে যেখানে হোক চলিয়া যাইবে এবং এই টাকাগুলি ভাঙিয়াই জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দিবে। স্টেশন মাস্টার বিশ্বাস করিলেন না, বলিলেন, এখন তুই কি করবি ভেবেছিস? থাকবি কোথায়? রঞ্জন বলিল, এইখানেই যেখানেই হোক পড়ে থাকবো হুজুর। খাবি কি? গাঁজার পয়সা কে জোগাবে? রঞ্জন কি জবাব দিবে প্রথমে ভাবিয়া না পাইয়া হাত জোর করিয়া ভয়ে থরথর করিয়া কাঁপিতে কাঁপিতে কাঁদিয়া ফেলিল। বলিল, গাড়িতে গাড়িতে ভিক্ষে করব হুজুর, 2-1 পয়সা যা পাই। তাহার কান্না দেখিয়া মাস্টারের দয়া হইল। বলিলেন, তার চেয়ে তুই এক কাজ কর রঞ্জন, রামসিংয়ের কাজটা তুইই নে, ওই ঘরে গিয়ে থাক, 18 টাকা মাইনে, মন্দ কি, তোর ভালোই হবে। কিন্তু তাহাতে রঞ্জনের আপত্তি আছে। দিনের বেলা কাজ করিতে আপত্তি নাই, কিন্তু রাত্রে ওখানে ওই নিরিবিলি জায়গায় একা, তাহার উপর রামসিং যে ঘরে তাহার চোখের সম্মুখেই মরিয়াছে, সেই ঘরে বাস করা তাহার পক্ষে অসম্ভব। স্টেশন মাস্টার হাসিলেন। রঞ্জনের সাহসের কথা তখন জানাজানি হইয়া গেছে, তিনিও জানিতেন।
বলিলেন, চুপ করে রইলে যে? ভয় পাবে? দূর বোকা, ভয় কিসের? এমন সময় ঘরের ভিতর ক্রিং ক্রিং করিয়া টেলিগ্রাফের ঘণ্টা বাজিল। মাস্টার মশাই ভিতরে চলিয়া গেলেন। তাহার স্থির সিদ্ধান্ত কিছুই আর সেদিন হইল না। কজন খালাসি গিয়া রামসিংয়ের কাজ করিতে লাগিল। স্টেশন ঘরের বাহিরের বারান্দায় ওজন করা লোহার যন্ত্রটার ওপর কাপড় গায়ে দিয়া জড়সড় হইয়া রঞ্জন দিবারাত্রি শুইয়া থাকে। মাস্টার মশাই লোকটি বড় ভালো মানুষ। প্রথম দিন তাহাকে তিনি বাসায় ডাকিয়া লইয়া গিয়া এক পাতা ভাত দিয়াছেন। দ্বিতীয় দিন কেহ আর তাহাকে ডাকে নাই। ট্রেনের কয়েকজন যাত্রীর কাছে ভিক্ষা করিয়া 3 আনা পয়সা পাইয়াছিল। তাই দিয়া দুপুরে সে গাঁজা কিনিয়া টানিয়া ফটকের কাছে বসিয়া বসিয়া সারাদিন সে গাঁজাই খাইয়াছে আর ভাবিয়াছে কি করা যায়। খালি পেটে গাঁজা টানিয়া নেশা তাহার বেশ ভালোই হইয়াছিল। সন্ধ্যার আগেই সে ফটকের কাছ হইতে উঠিয়া আসিয়া আবার তাহার সেই নির্দিষ্ট স্থানটিতেই আসিয়া বসিল। কখন ঘুমাইয়া পড়িয়াছিল মনে নাই। সকালে ঘুম ভাঙিতেই রঞ্জন তাহার কোমরে হাত দিয়াই চমকিয়া উঠিল। এদিক ওদিক হাতড়াইয়া কাপড় ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া দেখিল রামসিংয়ের দেওয়া তাহার সেই টাকার থলেটি উধাও। কে লইয়াছে? কেমন করিয়া লইয়াছে? কিছুই সে বুঝিতে পারিল না। এ সম্বন্ধে কাহাকেও কিছু জিজ্ঞাসা করিবারও উপায় নাই। চেঁচাইয়া কাঁদিয়া ছুটিয়া বেড়াইতেও পারে না। কি যে করিবে বুঝিতে না পারিয়া হতভম্বের মতো রঞ্জন ফ্যাল করিয়া তাকাইয়া মাথায় হাত দিয়া চুপ করিয়া বসিয়া পড়িল। মাথাটা তাহার ঘুরিতেছিল। সঙ্গে সঙ্গে মনে হইল তাহার চোখের সম্মুখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডও যেন ঘুরিতেছে। একটি দিনের মধ্যেই রঞ্জনের অবস্থা হইল ঠিক পাগলের মতো। দেখিলে মনে হইতে লাগিল এই একটি দিনেই তাহার বয়স যেন বাড়িয়া গেছে। চোখ দুইটা কোটরে ঢুকিয়াছে, গাল দুইটা বসা, চুলগুলো উস্কো খুস্কো, দৃষ্টি উদাস। একদিকে যাইতে আর একদিকে যায়, ডাকিলে সাড়া দেয় না। কি বলিতে যে কি বলে নিজেই বেশ বুঝিতে পারে না। টাকার শোকে পুরা 2 দিন সে জলগ্রহণ করিল না। 3 দিনের দিন গলা দিয়া আর কথা বাহির হয় না। একেবারে মরিবার মতো অবস্থা। স্টেশন মাস্টার তাহার বাসা হইতে স্টেশনে আসিতেছিলেন। হঠাৎ পথের মাঝখানে হাত জোর করিয়া টলিতে টলিতে রঞ্জন তাহার পথ আগলাইয়া দাঁড়াইল। হুজুর! কিরে, এ কি চেহারা তোর? রঞ্জন বলিল, ফটকের চাকরি আমিই করব। মাস্টার মশাই বলিলেন, তাই তো বলেছিলাম রে গাধা। রঞ্জন বলিল, আজ তাহলে আমি আমার ছোট নাতনিটিকে নিয়ে আসি হুজুর, তাকেই কাছে রাখব। মাস্টারের দয়া হইল, বলিলেন, তাই যা, আমার বাসায় খেয়ে যাস। 2 দিন না খাওয়া অন্তরাত্মা তাহার কাঁদিতেছিল। খাবার নামে মাস্টার মশাইয়ের পায়ের কাছে একেবারে ভুল লুণ্ঠিত হইয়া প্রণাম করিয়া বলিল, যে আজ্ঞে। ফটকের চাকরিটা করিবার ইচ্ছা তাহার মোটেই ছিল না, তবু তাহাকে করিতে হয়। পেটের জ্বালা বড় জ্বালা। মানুষ দেয় তো বিধাতা দেয় না। টাকাগুলি থাকিলে এ কষ্ট আর সহ্য করিতে হইত না। 7 বছরের ছোট্ট নাতনিটা তাহার, নাম কালী। পায়ে মল, নাকে নোলক, 24 ঘন্টা দাদামশাইয়ের কাছে কাছে থাকে। রান্নার সময়ে এটা সেটা জোগাড় করিয়া দেয়। শুকনো কাঠ কুড়াইয়া আনে, ফু দিয়া দিয়া উনান ধরায়। এক দিন তরি তরকারি আনিবার জন্য একলাই সে হাটে যায়। দূর হইলেও হাটে যাওয়ার কষ্ট কিছুই নাই। যাইবার সময় রঞ্জন তাহাকে বাসে চড়াইয়া দেয়, পানিহাটির হাটের কাছে পথের ধারে গিয়া নামে। আসিবার সময় আবার বাসে চড়িয়া চলিয়া আসে। বাসওয়ালারা সবাই তাহাকে চেনে, টিকিট করিতে হয় না। রঞ্জন দিনের বেলা বলে, কালী ঘুমো। তাহার পর সন্ধ্যা হইতেই তাহার জাগিবার পালা। ঘুম পাইলেও রঞ্জন তাহাকে ঘুমাইতে দেয় না।
গল্প বলিয়া বলিয়া জাগাইয়া রাখে। কোনোদিন যদি বা ঢুলিয়া ঢুলিয়া পড়ে তো রঞ্জন তাহাকে সজোরে একটা চিমটি কাটিয়া দেয়। শেয়াল ডাকিলে ভয় দেখায়, গাছের তলার অন্ধকারটাকে দেখাইয়া বলে, ওইখানে ভূত আছে, ঘুমোলেই ধরে নিয়ে যাবে। বলিয়া নিজেই সে চোখ বুঝিয়া তাহাকে জড়াইয়া ধরে। কিন্তু কালীর সে এক অদ্ভুত ব্যাপার। দিনের বেলা যতই সে ঘুমোক না কেন, সন্ধ্যা হইলে রাজ্যের ঘুম আসিয়া তাহাকে জড়াইয়া ধরে। চোখ দুইটা ছোট হইয়া আসে। রঞ্জনের পায়ের কাছে মাটির উপরেই সে ঘুমাইয়া পড়িতে চায়। রঞ্জন বলে, আসুক তবে রামসিং, ধরুক তোকে। বলিয়া এদিক ওদিক তাকায়। রামসিংয়ের আশা তেমন আশ্চর্য কিছু নয়। সেদিন সে রাত্রে ট্রেনখানা পার করিয়া উত্তর দিকের ফটকটা বন্ধ করিবে। এমন সময় রাস্তার ধারের ওই বাঁশ গাছের তলা হইতে এমন একটা শব্দ তাহার কানে আসিয়া ঢুকিল যে সে না পারিল ছুটিয়া পালাইতে, না পারিল সাহস করিয়া আগাইয়া দেখিতে। অবিকল রাম সিংয়ের গলার কাশির খুক খুক শব্দ। কালী ছিল দূরে দাঁড়াইয়া, তাহাকেও কাছে ডাকিবার মতো সামর্থ্য নাই। রঞ্জনের আপাদ মস্তক তখন শিহরিয়া উঠিয়াছে, মাথার ভিতরটা ঝিমঝিম করিতেছে। পা দুইটার অবস্থা নিতান্তই খারাপ। সে যেন কাঠের পা, না পারে আগাইতে, না পারে পিছাইতে। আর একদিন অমনি রাত্রি তখন 2টা বাজিয়া গেছে। 3:30টার গাড়িটা পার করিবার জন্য রঞ্জনের ঘুম ভাঙিয়াছে। অন্ধকার রাত্রি, কালী আর কিছুতেই ওঠে না। যত উঠাইবার চেষ্টাই করে ততই সে হাউমাউ করিয়া কাঁদিয়া ওঠে। অবশেষে ভাবিল সে নিজেই বাহির হইবে। হাতে লণ্ঠন, ভাবনা কি, রামসিং তাহার অনিষ্ট কিছু করিবে না। সাহসে ভর করিয়া হরাম করিয়া দরজা খুলিয়া যেমন বাহির হওয়া, আর অমনি বাপ রে বলিয়া লণ্ঠন সমেত ডিগবাজি খাইয়া গড়াইতে গড়াইতে রঞ্জন একেবারে ফটকের কাছে। মরে নাই, এই তাহার 14 পুরুষের ভাগ্য। হাত ফুটিয়াছে, নাক ফুটিয়াছে, পায়ের খানিকটা ছাড়িয়া গিয়া রক্ত পড়িয়াছে। লণ্ঠনের কাঁচটা অত্যন্ত পুরু, ছিটকাইয়া গিয়া দূরে পড়িয়াও সেটা ভাঙে নাই। সেই দিন হইতে তাহার ধ্রুব বিশ্বাস, রামসিং এখনো সে জায়গাটার মায়া পরিত্যাগ করিতে পারে নাই। এখনো সে রোজই সেখানেই আসে। সাদা ধবধবে কাপড় পরিয়া খরম পায়ে দিয়া দরজার কাছে হাত পাতিয়া সে গাঁজা খাইতে চায়। সেদিন তাহাকে সে স্বচক্ষেই দেখিয়াছে। রঞ্জনকে সে অত্যন্তই ভালোবাসিত, এবং ভালোবাসিত বলিয়াই বোধ করি সেদিন সে তাহাকে ভয় পাইয়া পড়িয়া যাইতে দেখিয়া তৎক্ষণাৎ অদৃশ্য হইয়া গেল। তাহা না হইলে কলিকাটা হয়তো চাহিয়াই বসিত। রঞ্জন ভাবে তাহার সাহস আজকাল অত্যন্ত বাড়িয়াছে বলিয়াই এখানে সে কাজ করিতে পারে। অন্য লোক হইলে কবে পালাইতো তাহার ঠিক নাই। অন্ধকার রাত্রে একটুখানি বাতাস বহিলেই রাস্তার পাশে বাঁশঝাড়গুলো ঝরঝর কটকট এমন করিয়া নানান রকম শব্দ করিতে থাকে। বাস চলাচল থামিবা মাত্রই শিয়াল ডাকা শুরু হয়। তাহার উপর ভূতের উৎপাত। যে তাহার টাকা চুরি করিয়াছে, রঞ্জন তাহাকে মনে মনে অভিসম্পাত করে। আজ যদি তাহার সে টাকাগুলি থাকিত! হায় হায়, বৃথাই তাহা হইলে এ লাঞ্ছনা তাহাকে আর সহ্য করিতে হইত না। হে ভগবান, যে তাহার টাকা লইয়াছে সে যেন মরে, ওই টাকা তাহার যেন শ্রাদ্ধে খরচ হয়। বলিতে বলিতে ঝরঝর করিয়া সে কাঁদিয়া ফেলে। এমনি করিয়াই দিন চলে। কালী এখন বেশ বড় হইয়াছে, রান্না বান্না সে নিজেই করে, কিন্তু ঘুম তাহার এখনো ঠিক তেমনিই আছে। রঞ্জন তাহাকে গালাগালি দেয়, মর হারামজাদি, ওই ঘুমিয়ে ঘুমিয়েই মর তুই। কালী হাসে, বলে, হ্যাঁ তো গালাগালি কেন দাও বলো তো তুমি? লোকে শুনলে যে হাসে। রঞ্জন আজকাল সমস্ত দুনিয়াটার উপরেই সর্বদা চটিয়াই থাকে।
বলে, হাসে তো তোর কি হারামজাদি, তুই মর না, মরলেই তো আমি বাঁচি। আমিও বাঁচি বলিয়া কালী রাগ করিয়া ঘরের কাজকর্ম ফেলিয়া চুপ করিয়া বসিয়া থাকে। রঞ্জন তখন আবার নিজেই ধীরে ধীরে উঠিয়া যায়, পায়ে হাত দিয়া বলে, রাগ করেছিস দিদি? ছি, বুড়োর ওপর রাগ করতে আছে? বলিয়াই ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলে। বলে, আমার কপাল, নইলে এত লোক মরে আর আমি বেঁচে থাকি। ফটকের দক্ষিণ দিকে মাইল খানেক দূরে ছোট্ট একখানি গ্রাম, নাম হরিশপুর। হরিশপুরে সেদিন এক মহা অঘটন ঘটিল। বিদেশী এক ভদ্রলোক আসিয়াছিল গ্রামে হোমিওপ্যাথি ডাক্তারি করিতে। ভাবিয়াছিলেন, ছোট গ্রাম, ওখানে বসিলে হয়তো পয়সা কড়ি হইতে পারে, তাই শহর ছাড়িয়া একা আসিয়া হরিশপুরে তিনি বাস করিয়াছিলেন। ইচ্ছা ছিল, ভবিষ্যতে উন্নতি যদি কোনোদিন করিতে পারেন তখন মেয়ে ছেলে আনিবেন। কিন্তু এমনই বিধিরে নির্বন্ধ যে মেয়ে ছেলে তাহাকে আনিতে আর হইল না। হঠাৎ সকালে একদিন তাহার কলেরা হইল, এবং সেই নির্বান্ধব অবস্থায় স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন সব হইতে বহু দূরে রাত্রি ৮টার সময় হরিশপুর গ্রামেই তিনি প্রাণত্যাগ করিলেন। কলেরা হইবার পর হইতেই গ্রামের লোক সেবা যত্নের ত্রুটি কিছুই করে নাই। দুপুরে তাহার বাড়িতে একখানা টেলিগ্রামও করিয়াছে, কিন্তু তখনও পর্যন্ত দেশ হইতে কেহ তাহার আসিয়া পৌঁছায় নাই। মুশকিল বাঁধিল সৎকারের ব্যবস্থা লইয়া। মৃতদেহ এমন করিয়া ঘরের মধ্যে ফেলিয়া রাখা আর চলে না। তাহার উপর কলেরা রোগী, গ্রাম হইতে যত শীঘ্র বাহির করিয়া দেওয়া যায় ততই ভালো। অথচ মুখাগ্নি করিবার লোক একজন দেশ হইতে না আসা পর্যন্ত কি বা করা যায়, এই লইয়া সকলেই অত্যন্ত চিন্তিত হইয়া পড়িল। শীতকাল, এমনি সহজে লোকজন ঘরের বাহির হইতে চায় না, তাই আবার রাত্রিকালে ক্রোশ খানেক পথ অতিক্রম করিয়া শ্মশানে যাইতে কেহই প্রথমে রাজি হইল না। পরে জন কয়েক ছোকরাকে অতি কষ্টে রাজি করাইয়া ডাকিয়া আনা হইল। বাড়ি বাড়ি কাঠ কয়লা সংগ্রহ করিয়া গাড়ি বোঝাই দিয়া একজন চাষার ছেলে সেগুলা সর্বাগ্রে শ্মশানে ফেলিয়া আসিল। যে ৪ জন লোক দয়া করিয়া শবদাহের জন্য প্রস্তুত হইয়া আসিয়াছিল, কথা হইল মৃতদেহটিকে তাহারা গ্রাম হইতে বাহির করিয়া ফটকের কাছে কোথাও নামাইয়া রাখিয়া অপেক্ষা করিবে। এখনো যখন লোকজন কেহ তাহার দেশ হইতে আসিল না, রাত্রি 12:30 কিংবা 1:30 ট্রেনে নিশ্চয়ই আসিবে, এবং আসিলে তাহাকে ওই ফটকের পাশে দিয়াই গ্রামে আসিতে হইবে। সুতরাং ওই পথে তাহাকে একেবারে শ্মশানে লইয়া যাওয়াই ভালো। সেদিন বোধ করি অমাবস্যার রাত্রি, কোলের মানুষ চেনা যায় না, এত অন্ধকার। একজন লণ্ঠন লইয়া আগে আগে চলিল, আর বাকি 4 জনে ছোট একটি দড়ির খাটিয়ায় মৃতদেহ লইয়া পশ্চাতে চলিতে লাগিল। 4 জনে ভারী মৃতদেহ অতখানি পথ বহিয়া লইয়া যাওয়া শক্ত। মাঝে মাঝে নামাইয়া কাঁধ পাল্টাইয়া ফটকের কাছে তাহারা যখন আসিয়া পৌঁছিল, 12:30টার গাড়িটা তখনও আসে নাই। সবে মাত্র একটা বাস পার হইয়া গেল বলিয়া ফটক তখনও খোলা। রঞ্জনের ঘরে আলো জ্বলিতেছিল। দেখা গেল সে খাইতে বসিয়াছে। সব বাহকেরা পরামর্শ করিল যে জানিতে পারিলে রঞ্জন হয়তো মৃতদেহ এখানে নামাইতে দিবে না, সুতরাং তাহাকে কিছু না জানানোই ভালো। এই ভাবিয়া নীরবে তাহারা ফটক পার হইয়া খাটিয়াটাকে ধীরে ধীরে লাইনের পাশে নামাইয়া রাখিয়া সকলে মিলিয়া রঞ্জনের ঘরের দরজার কাছে গিয়া ডাকিল, কি করছো রঞ্জন? খেতে বসেছ নাকি? এত রাত্রে লোকজন দেখিয়া রঞ্জন অবাক হইয়া একবার তাহাদের মুখের পানে তাকাইল, কিন্তু কাহাকেও ভালো চিনিতে না পারিয়া বলিল, কে? গুরুপদ বলিল, আমি গুরুপদ, হরিশপুরের, চিনতে পারছ না? গুরুপদকে রঞ্জন চেনে,
বাজারের ফেরত বাস হইতে নামিয়া প্রায় সে রঞ্জনের কাছে গাঁজা খাইয়া যায়। রঞ্জন বসিল। বসো ভাই, আমি খেয়ে নি। গুরুপদ বলিল, খাও, ততক্ষণ আমরা তামাকটা তৈরি করি। 12:30টার গাড়িতে একজন লোক আসবে ভাই। কে আর যায় স্টেশন পর্যন্ত? ভাবলাম এই পথেই তো আসবে, তার চেয়ে এইখানেই বসে বসে তামাকটাও খাওয়া যাক, গল্পও করা যাক। এত রাত্রে গল্প করিবার লোক পাইয়া রঞ্জন অত্যন্ত খুশি হইয়াই তাড়াতাড়ি খাওয়া শেষ করিয়া বাহিরে আসিল। গাঁজা খাইয়া গল্প করিতে করিতে ট্রেন আসিয়া পৌঁছিল। কিন্তু বসিয়া বসিয়া আরও এক ছিলিম গাঁজা খাইয়া তাহারা বহুক্ষণ অপেক্ষা করিয়াও দেখিল হরিশপুরের কোনো লোক সে পথ দিয়া পার হইল না। এ ট্রেনেও কেহ আসে নাই। আবার সেই রাত্রি 1:30টায় ট্রেন, তাহার পর আবার 3টায়। রঞ্জন বলিল, নিয়ম কানুন সব ঘন ঘনই বদলাচ্ছে, বুঝলে গুরুপদ? আগে বেশ ছিল, আমার হয়েছে মুশকিল। রাত জেগে জেগে হয়রান হয়ে গেলাম ভাই। গুরুপদ জিজ্ঞাসা করিল, তাহলে তো সারা রাতই তুমি একরকম জেগেই রইবে বলো? বাহাদুরি করিয়া রঞ্জন বলিল, জেগে কিরকম? এই শীতকালে ঠাই এই পথের ধারে বসে বসে আমায় পাহারা দিতে হয় সেই 3টে পর্যন্ত। 3টের পর একটু গড়িয়ে নি, অভ্যেস হয়ে গেছে, বুঝলে গুরুপদ, অভ্যেস হয়ে গেছে। গুরুপদ তাহার সঙ্গীদের চোখের ইশারা করিয়া বলিল, আর কেন, ওঠো তাহলে। উঠি রঞ্জন? না, সে আর আসবে না বোধ হয়। এই বলিয়া গুরুপদ তাহার সঙ্গীদের ফটকের বাহিরে লইয়া গিয়া চুপি চুপি বলিল, যা হয় হবে, এবার দেখা যাবে কাল সকালে। শীতে আর আমাদের কর্মভোগ কেন, চলো বাড়ি যাই। বাড়ি যাইবার ইচ্ছা সকলেরই, কিন্তু তবু এই ব্যাপারটা কেমন যেন কাহারও উচিত বলিয়া মনে হইল না। মৃতদেহ পড়িয়া রহিল পথের পাশে। তাহারা বাড়ি চলিল। অনুচিত বুঝিয়াও এক পা করিয়া আগাইতে আগাইতে তাহারা মাঠের মাঝে অনেকখানি পথ চলিয়া আসিল। হঠাৎ যেন ঘন অন্ধকার শীত রাত্রির নিস্তব্ধতা ভেদ করিয়া পশ্চাদিক হইতে কাহার যেন একটা বিকট চিৎকার তাহাদের কানে আসিয়া বাজিতেই সকলেই একসঙ্গে থমকিয়া দাঁড়াইয়া পড়িল। উৎকর্ণ হইয়া আবার তাহা শুনিবার চেষ্টা করিল, কিন্তু আর কিছুই শোনা গেল না। গুরুপদ হো হো করিয়া হাসিয়া উঠিল, বলিল, ব্যাটা দেখেছে এইবার, দেখেই হয়তো আঁতকে চেঁচিয়ে উঠেছে, বুঝলি? সকলেই একটুখানি কৌতুক অনুভব করিল। বলিল, ঠিক তাই বটে। বলিয়াই আর সেদিকে কর্ণপাত না করিয়া আবার তাহারা পথ চলিতে লাগিল। পথের ধারে একটা চণ্ডী মণ্ডপে আলো জ্বালিয়া আগা গোড়া মুড়ি দিয়া বসিয়া তখনও পর্যন্ত জনকয়েক মুরব্বীর মাতব্বর গোছের লোকেরা ডাক্তারবাবুর এই আকস্মিক মৃত্যুর কথা লইয়াই আলোচনা করিতেছিল। এত শীঘ্র তাহাদের শ্মশান হইতে ফিরিয়া আসিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, হয়ে গেল এরই মধ্যে? সে কি রে? আগাগোড়া ব্যাপারটা গুরুপদ তাহাদের জানাইয়া বলিল, আমরা আর পারব না বাপু, এই শীতের রাতে মরা আগলে বসে থাকতে। তোমরা যা হোক এর ব্যবস্থা করো। কিন্তু সকলেই তাহাদের দোষ দিতে লাগিল। ছি ছি, তোরা করেছিস কি? লোক না এলো, অপেক্ষা নাই করতে পারলি, তোরা দাহ করেই ফিরে এলি না কেন? রাত্রিকাল, মরা ফেলে দিয়ে এলি, শেয়ালে কুকুরে টানাটানি করবে। ছি বাবা ছি, চল আমরাও যাই, চলো হে চলো। আহা, বিদেশি ব্রাহ্মণ। গুরুপদ সারা রাস্তা শুধু এই কথাই বলিতে বলিতে চলিল, না, এত বোকা বেকুব তাহারা নয়, মরাটাকে শিয়াল কুকুরে টানাটানি কখনোই করিবে না। মৃতদেহ তাহারা নিরাপদ স্থানেই রাখিয়া আসিয়াছে। রঞ্জন সারা রাত জাগিয়া সেখানে পাহারা দিবে। তাহারা ফটক পার হইয়া লাইনের ধারে গিয়া দেখিল, সত্যই তাই। রঞ্জন পাহারা দিতেছে কিনা কে জানে, তবে দেখা গেল
মৃতদেহের অত্যন্ত সন্নিকটে সে শুইয়া রহিয়াছে। শুইয়া থাকিবার কারণ অনুসন্ধান করিতে গিয়া হাতের লণ্ঠন দুইটা তুলিয়া তাহারা যাহা দেখিল, তাহা যেমন বিস্ময়কর তেমনি ভয়াবহ। রঞ্জন বোধ করি মৃতদেহের ঢাকা খুলিয়া দেখিতে গিয়াছিল, এবং দেখিতে গিয়া ভয়ে সে আঁতকিয়া চিৎকার করিয়া ঘুরিয়া পড়িয়াছে। ঘুরিয়া পড়িয়া আর উঠিতে পারে নাই। দারুণ ভয়ে তাহার হৃৎস্পন্দন সহসা বন্ধ হইয়া গেছে। বন্ধু গুরুপদ ঈষৎ হাসিয়া বলিল, সেই যে শব্দ, বলেছিলাম না, আমার অনুসন্ধান কখনো ব্যর্থ হয় না। রঞ্জন বলিত, নাতনিটা শুধু ঘুমোতেই এসেছে। সে কথা সত্যি, কালীর ঘুম তখনও ভাঙে নাই। বাহিরে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়া গেছে তাহার বিন্দু বিসর্গও সে জানে না। না জানাই ভালো। আহা, সে ঘুমুক।